আসসালামু আলাইকুম সবাইকে আমাদের আজকের ক্লাসে স্বাগতম। সো আজকে আমরা হচ্ছে এগ্রি জিএসটির এগ্রি যে পার্টটা আছে ওই পার্টটা সলিউশন করার চেষ্টা করবো আর কি। সো দেখতেই পাচ্ছ এটা আমাদের হচ্ছে লেকচার নাম্বার 3, আর আমরা যদি ফিজিক্সের কথা চিন্তা করি তাহলে আমাদের ফিজিক্সের লেকচার নাম্বার 1, আর তার মানে এটাকে আমরা বলতেছি P1 এর মধ্যে আমরা দুইটা চ্যাপ্টার শেষ করবো, একটা হচ্ছে আমাদের ভৌত জগৎ আর একটা হচ্ছে আমাদের ভেক্টর। ঠিক আছে, এই তো। সো আমরা যেমনটা বললাম যে আমাদের ক্লাসের ফ্লোটা এমন হবে, সবার আগে আমরা হচ্ছে এগ্রি স্ট্যান্ডার্ড কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করবো, এবং হচ্ছে লাস্ট পার্ট বলতে হচ্ছে আমাদের যে সেকেন্ড পার্টে ক্লাসের ওইখানে আমরা হচ্ছে জিএসটি স্ট্যান্ডার্ড যে কোশ্চেনগুলো আছে ওইগুলো সলিউশন করার চেষ্টা করবো আর কি। ঠিক আছে, তো সাথে থাকছি আমি মাহবুর রহমান চিপরান, বর্তমানে পড়াশোনা করছি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে। আচ্ছা, সো সবার আগে আমরা যদি একটু খেয়াল করি যে আসলে আমরা যদি ক্লাসের ফ্লোটা যদি একটু চিন্তা করি আমরা কি করবো আর কি। তো সবার আগে আমরা যেটা করবো, আমরা মেইনলি এখানে আমাদের খুব বেশি একটা সময় হাতে নাই, এই কারণে আমরা আসলে একদম থিওরির দিকে খুব বেশি একটা যাবো না। আমরা যেটা করবো, আমরা হচ্ছে বিগত বছরের যে কোশ্চেনগুলো আছে ওইগুলো দেখার চেষ্টা করবো সবার আগে, দেখে ওইখান থেকে যতটুকু থিওরি যাওয়া যায়, যতটুকু ডিপে থিওরি যাওয়া যায় ততটুকু যাওয়ার চেষ্টা করবো। বেশি ডিপে যাবো না, কারণ আসলে এই টাইমে আসলে আমাদের থিওরি পড়তে গিয়ে বেশি টাইম ওয়েস্ট করা আসলে খুব একটা মিনিংফুল হয় না আর কি। ঠিক আছে, এই তো। তো সবার আগে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের ভৌত জগৎ এবং পরিমাপ। সো ভৌত জগৎ এবং পরিমাপে আমরা যদি দেখি আসলে আমরা নর্মালি এইচএসসি লাইফ কিংবা হচ্ছে অ্যাডমিশনের যে বাকি ফেজগুলো ছিল খুব বেশি একটা জিনিসপাতি আসে না, বাট আমরা এগ্রির কথা যদি আমরা চিন্তা করি কিংবা হচ্ছে জিএসটির কথা যদি চিন্তা করি তাহলে দেখা যাবে এখানে আমাদের ক্যালকুলেটার ইউজ করতে দেয় না। ইভেন হচ্ছে থিওরিটিক্যাল জিনিসপাতি কিন্তু ভালোই আসে। সো এই কারণে ক্যালকুলেটার যেহেতু ইউজ করা যায় না, তার মানে এখান থেকে আসলে আমাদের এই চ্যাপ্টার থেকেও কিন্তু ভালো পরিমাণ কোশ্চেন আসতে দেখা যায় আর কি। ঠিক আছে, আচ্ছা চলো আমরা কোশ্চেন করতে সলভ করতে দেখে ফেলবো। দেখো এখানে আমাদেরকে বলে দেওয়া আছে যে কোনো বস্তুর ভর দেওয়া আছে 100 কেজি প্লাস 2%। আচ্ছা, এখানে একটা জিনিস দেওয়া আছে কি বলতো, 100 কেজি প্লাস হচ্ছে কি 2%। আচ্ছা, এবার আয়তন দেওয়া আছে 10 মিটার কিউব প্লাস 3% হলে ওই বস্তুর ঘনত্বের শতকরা ত্রুটি কত। আচ্ছা, এখন এইখানে একটা সবচেয়ে কনফিউজিং ব্যাপার হচ্ছে 2% আসলে কি বোঝাচ্ছে বলো তো। 2%টা কি আসলে আমাদের ভুল বোঝাচ্ছে নাকি শতকরা ভুল বোঝাচ্ছে? অবশ্যই শতকরা ভুল বোঝাচ্ছে, যেহেতু পার্সেন্টেজ দেওয়া আছে তার মানে এটা অবশ্যই কি বোঝাচ্ছে, শতকরা কি ভুল বা শতকরা ত্রুটিটা দেওয়া আছে, তাই তো। আচ্ছা, এই তো। সো নর্মালি আমরা যদি চিন্তা করতাম তাহলে হচ্ছে ধরো সাপোজ এরকম দেওয়া থাকতো, নর্মালি সাপোজ দেওয়া থাকতো এত প্লাস মাইনাস 2 কেজি। নর্মালি আমরা যদি দেখি যে আমাদের যে এইচএসসি লেভেলের যে কোশ্চেনগুলো আছে ওইগুলো নর্মালি এরকম জিনিসপাতি দেওয়া থাকে 100 প্লাস মাইনাস 2 কেজি। এটা দ্বারা কি বোঝাচ্ছিল, এটা দ্বারা বোঝাচ্ছিল যে 100 কেজি আমি নর্মালি প্রকৃতর যে ওজন বা প্রকৃত ভর যেটা আছে ওটা 100 কেজি, আর আমার 2 কেজি এদিক হইতে পারে বা 2 কেজি ভুল হইতে পারে। তখন আমরা কি করতাম, শতকরা ত্রুটি বের করতাম। শতকরা ত্রুটি বের করার জন্য আমাদের ত্রুটি হচ্ছে 2 আর হচ্ছে প্রকৃত হচ্ছে 100। তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছিলাম কত, এখান থেকে পেয়ে যাচ্ছে আমাদের 2%, তাই তো, এরকম না? এই তো। আর এইখানে আমাকে খুব সুন্দর করেই বলে দেওয়া আছে যে 2%ই আমার আসলে ভুল হবে, এখানেও খুব সুন্দর করে বলে দেওয়া আছে 3%ই ভুল হবে। তাহলে এই 3%কে আবার পার্সেন্টেজে প্রকাশ করার কোনো দরকার নেই। সো এই ভুলটা করবা না আর কি, সবার আগে আমি এটা বলে রাখলাম। আচ্ছা, এবার দেখো, তার মানে আমাদেরকে যেটা বলে দেওয়া আছে, কোনো বস্তু ভর দেওয়া আছে, আয়তন দেওয়া আছে এবং আয়তনের ত্রুটিও দেওয়া আছে, বলছে যে ঘনত্বের ত্রুটি কত হবে, কি বলছে, ঘনত্বের ত্রুটি। তো সবার আগে আমরা কি করবো, সূত্রটা লিখে ফেলবো। ঘনত্ব ইজুগুলো কি, রো ইজুগুলো আমরা কি জানি m/v, রো ইজুগুলো কি m/v। ওকে, এই হচ্ছে কথা। তাহলে এই জিনিসটাকে যদি আমি একটু সুন্দর করে লিখি তাহলে আমি যেটা দেখতে পাবো এটা হবে হচ্ছে আমাদের m ইন্টু v ইনভার্স 1, এটাই না, m ইন্টু v ইনভার্স 1, এই তো। আচ্ছা, এখন আমরা নর্মালি জানি যখন আমাদেরকে শতকরা ত্রুটি কিংবা আপেক্ষিক ত্রুটি বের করতে বলে আমরা কি করি, আমরা নর্মালি আমরা দেখার চেষ্টা করি যে আমাদের রো যেটা আছে বা যেটা বের করতে বসে, যেটার ত্রুটি বের করতে বসে, আমরা দেখি যে ওটা একটা সুন্দর একটা সূত্র লিখবো। সূত্র লিখে এটা কি কোনটার কারণে আসলে ত্রুটি হইতে পারে সেটা আমরা দেখার চেষ্টা করবো। ঠিক আছে, দেখো এখানে আমাদেরকে যেহেতু একবার বলে দিছে যে এখানে আমাদের ভরের কারণে 2% ভুল হইতে পারে, আয়তনের কারণে 3% ভুল হইতে পারে, তাহলে আমাদের এম এর কারণেও ত্রুটি হইতে পারে, ভি এর কারণেও ত্রুটি হইতে পারে, এমন ছিল না? আচ্ছা, তাহলে এম এর কারণে ত্রুটি হইতে পারে, ভি এর কারণে ত্রুটি হইতে পারে, এই দুইটা যে যোগফল ওইটা হয়ে যাবে আমাদের কি বলতো, রো এর ত্রুটি। ওটা কি হয়ে যাবে আমাদের রো এর ত্রুটি। তাহলে রো এর ত্রুটি কীভাবে বের করবো, সেটা হচ্ছে আমাদের রো, এটা কীভাবে লিখে, এই যে ঘনত্বের ত্রুটি আর নিচে হচ্ছে আমাদের ঘনত্বের মান। এইটা আমরা কার মাধ্যমে লিখবো, যেগুলো আমরা জানি, যেগুলো কি আমরা জানি, কোনটা জানি, এম এরটা জানি। ঠিক আছে, তাহলে এম এর ত্রুটি কত, সেটা হচ্ছে আমার ডেল m/m ইন্টু 100%। এটা কার ত্রুটি হয়ে গেল, ভরের ত্রুটি, তাই তো। আচ্ছা, এরপরে আমরা নর্মালি জানি যে পাওয়ারগুলো আছে না, পাওয়ারগুলো সামনে চলে আসে, কি হচ্ছে, পাওয়ারগুলো সামনে চলে আসে মানে কি, ভি এর পাওয়ার কত, -1, তাহলে -1টা সামনে চলে আসবে। বাট ত্রুটি নির্ণয় করার ক্ষেত্রে কখনো মাইনাস করা যাবে না, সবসময় ত্রুটি কি করতে হবে, প্লাস করতে হবে। মাইনাস থাকলে সেটা প্লাসে করে ফেলবো, তাই আছে। ঠিক আছে, তাহলে এই যে আমাদের একটা -1 যেটা আছে এটা কোথায় চলে আসবে, সামনে চলে আসলে -1 হয়ে গেছে, -1টাকে আমরা ধরে নেবো +1। তাহলে +1 যদি ধরি তার মানে আমাদের এখানে হবে কি, ভলিউমের শতকরা ত্রুটি।
বুঝা গেছে? সো আমরা সবার ফার্স্টে কি করব, সবার ফার্স্টে আমরা সূত্র লিখবো, আমরা একটু সামারি করি। সবার ফার্স্টে আমরা সূত্র লিখবো, দেখবো যে এম এর আসলে কি আমাদের ত্রুটি আছে কিনা, দেখলাম যে আছে। ভি এর কি ত্রুটি আছে কিনা, আছে। এরপর আমরা পাওয়ারটা দেখবো, পাওয়ারগুলো সবসময় সামনে চলে আসবে, তাই তো? পাওয়ারগুলো কি করবে, সামনে চলে আসবে, এই তো। আর যদি মাইনাস যদি দেখি প্লাস করে দেবো, এতটুকুই আমাদের। দেখো এরপর আমরা যদি এখান থেকে দেখি আমাদের আসলে এই ত্রুটিটা কিন্তু দেওয়া আছে, দেওয়া আছে কি 2%। এরপরে আমাদের আয়তনের কি শতকরা ত্রুটি দেওয়া আছে, দেওয়া আছে 3%। তারপর আলটিমেটলি আমরা এখানে 3% লিখে ফেললে আলটিমেটলি আমরা কত পাচ্ছি, 5%, তাই তো? সো আমি একটু ডিপের লেভেলে গেলাম, বাট সামনের দিকে আর হয়তো বা যাবো না, এটা আমাদের কত হবে, 5%, এই তো। তাহলে 5% পেয়ে গেলাম। এরপরে দেখো আমরা এখান থেকে দেখার চেষ্টা করি, আমাদেরকে বলে দেওয়া আছে এটি স্ক্রু গজের বৃত্তাকার স্কেল সম্পূর্ণ এক পাক ঘুরলে, সম্পূর্ণ এক পাক যে ঘুরলে তাকে আমরা কি বলি, তাকে আমরা বলি পিচ। সম্পূর্ণ একবার ঘুরলে যে দূরত্ব অতিক্রম করে, যে রৈখিক দূরত্ব অতিক্রম করে তাকে আমরা বলি কি, পিচ। তার মানে এখানে আমাদের পিচ কত, 0.5 মিলিমিটার। তারপর দৈর্ঘ্য অতিক্রম করে, তাহলে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা দেওয়া আছে ভাই, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা দেওয়া আছে 50। তাহলে আমাদের বলছে স্ক্রু গজের লঘিষ্ঠ গণন কত। স্ক্রু গজের লঘিষ্ঠ গণন কীভাবে বের করে বলো? সো লঘিষ্ঠ গণন ইজ ইকুয়াল টু হচ্ছে, আমরা জানি উপরে হচ্ছে আমাদের পিচ, নিচে হচ্ছে আমাদের কি বলতো, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, বৃত্তাকার স্কেলে কি ভাগ সংখ্যা, এই তো। তাহলে এতটুকু করলে আমরা পেয়ে যাওয়ার কথা। তাহলে উপরে হচ্ছে আমাদের পিচ, পিচ কত বলছে, সেটা হচ্ছে আমাদের 0.5 মিলিমিটার। আর হচ্ছে আমাদের ভাগ সংখ্যা কত দেখতে পাচ্ছি, 50, এই তো। এই ক্যালকুলেশন দেখে অনেকে ভয় পেয়ে যাবে, উপরে দশমিক দেখলে ভালো লাগে না, ঠিক না? দশমিক দেখলে যদি ভালোই নাই লাগে, তাহলে এই জিনিসটাকে আমি কীভাবে লিখতে পারি বলো, 0.5 লিখতে পারি, আর নিচে লিখতে পারি কি 5 × 10, 5 × 10 লিখতে পারি না? আচ্ছা, এইখান থেকে আমরা যেটা করতে পারি, এই পার্টটুকু আমরা খুব ইজিলি ভাগ করলে পাচ্ছি 0.1, এটা আমরা নর্মালি বুঝি, ঠিক না? 0.1 পাই যাচ্ছি। তাহলে 0.1কে আবার যদি 10 দিয়ে ভাগ করি, তাহলে আলটিমেটলি দেখতে পাচ্ছি শূন্য একটা বেড়ে যাবে, দশমিকের পরে কি শূন্য একটা বেড়ে যাবে, এত, ঠিক আছে? এই তো। তার মানে আমরা দেখতে পাচ্ছি এটা হবে আমাদের বি নাম্বারটা, দেখি তো মিলে কিনা, হ্যাঁ মিলে গেছে, এই তো। এবার আমরা একটু ফাস্ট যাবো, এবার আমরা মোটামুটি থিওরি হালকা পাতলা একটু দেখে ফেলছি, এবার দেখার চেষ্টা করবো। দেখো বলে দেওয়া আছে একটি বস্তু ভর দেওয়া আছে, ধ্রুতি দেওয়া আছে, যথাক্রমে আসলে যে শতকরা যে ত্রুটি দেওয়া আছে সেটা দেওয়া আছে। কোন নির্ণয়? এটা হচ্ছে আমাদের ভরের ক্ষেত্রে এম, আর এটা হচ্ছে আমাদের ধ্রুতি, ধ্রুতি হচ্ছে আমাদের ভি, ঠিক আছে? ওকে, তাহলে বলছে ভর এবং ধ্রুতি পরিমাপের সাহায্যে গতি শক্তি পরিমাপ করতে হইলে তাহলে আমাদের কতটুকু ত্রুটি হবে, গতি শক্তি পরিমাপ করতে মানে কাইনেটিক এনার্জি যেটা আছে ওইটা ক্ষেত্রে কতটুকু ত্রুটি হইতে পারে। তাহলে আমরা আগে কি করবো, সূত্র লিখে ফেলি চলো। তাহলে কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু আমরা জানি হাফ এম ভি স্কোয়ার। তার মানে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি এম এরও ভুল হইতে পারে, আমাদেরকে বলে দেওয়া আছে 2%, ভি এরও ভুল হইতে পারে 3%, আমাকে বলে দিছে। তাহলে আমরা কি করব, দুইটার যে ভুলটা সেটা কি করে দেবো, যোগ করে দিব। বাট আগে মাথায় রাখতে হবে উপরে কোনো কিছু পাওয়ার আছে কিনা, ঠিক আছে? ওকে, সো পাওয়ার থাকার জন্য আমরা কি করব, এখানে লিখবো আমরা ইকে, ডেল ইকে, আর নিচে ইকে। এটা হয়ে গেছে আমাদের কি, গতিশক্তি শতকরা ত্রুটি। এটা কার মাধ্যমে প্রকাশ করব, কার মাধ্যমে প্রকাশ করব, এম আর ভি এর মাধ্যমে, তাই তো? তাহলে এম এর যে ত্রুটি সেটা আসলে আমরা লিখে ফেলবো ডেল এম বাই এম ইন্টু 100%। এরপরে দেখো ভি এর উপর কি একটা পাওয়ার আছে না, পাওয়ারটা কোথায় চলে আসবে, সামনে চলে আসবে। সামনে চলে আসলে 2 × ডেল ভি, এই তো, এই শেষ তো। এবার দেখো, এবার জিনিসগুলো পারার কথা না। এই যে এইটার মান কিন্তু আমাকে বলে দেওয়া আছে যে ভরের শতকরা ত্রুটি কত হইতে পারে, 2%। এরপরে ধ্রুতি শতকরা ত্রুটি কত হইতে পারে, 3%। তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি কত, 3 × 6 আর হচ্ছে 2 কত হচ্ছে 8। তা 8 কত, এই যে 8 নাম্বারটা, এই যে 8 নাম্বারটা, দেখছো? এইভাবে চিন্তা করতে হবে, ঠিক আছে? ওকে, এরপর আমরা দেখি বলে দেওয়া আছে যে একটি গোলকের ব্যাসার্ধ পরিমাপে ভুল হয়ে যাচ্ছে এত, 1.2%, কত, ব্যাসার্ধ পরিমাপে। আচ্ছা, বলছে যে আয়তনে শতকরা ত্রুটি কত, আয়তনে কতটুকু ভুল হইতে পারে। আয়তনের জন্য কি করব, সূত্রটা লেখো ভাই, 4/3 পাই আর কিউ। তাহলে দেখো 4/3 পাই ধ্রুবক, তাহলে এইগুলোর জন্য কি আসলে এটার ভুল হবে, হবে না তো? কার জন্য ভুল হবে, আর এর জন্য ভুল হবে, ঠিক আছে? সো আর এর ত্রুটি দেওয়া আছে 1.2%, তাহলে উপরে কি আছে, একটা পাওয়ার আছে। তাহলে ত্রুটি বের করার ক্ষেত্রে আমরা কি করব, পাওয়ারটা সামনে চলে আসছে। তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাবো 3 × আর এর যে শতকরা ত্রুটি, আর এর শতকরা ত্রুটি কত, 1.2। তাহলে কত পাচ্ছি, 3 × 2 = 6, এই তো। দেখছো, এভাবে নর্মালি চিন্তা করবা। প্রথমে একটু আমি ডিটেলসে দেখাইছি, এবার একটু নর্মালি চিন্তা করবা, এভাবে করলে হয়ে যাচ্ছে। তাহলে এত, দেখছো? এই যে এরপরে বলে দেওয়া আছে 5 ক্যালোরি তাপ সম্পূর্ণভাবে কাজে রূপান্তর করতে কত জুল কাজ সম্পূর্ণ হবে। সো নর্মালি আমাদের কি করতে হবে, আমাদেরকে ক্যালোরিকে কিসে কনভার্ট করতে হবে, জুলে কনভার্ট করতে হবে, এতটুকুই। সো এই কনভার্সনটা একটু মাথায় রাখবা যে 1 ক্যালোরি
1 ক্যালোরি ইজ ইকুয়াল টু আমাদের 4.2 জুল। 1 ক্যালোরি ইজ ইকুয়াল টু আমরা কি জানি 4.2 জুল। এটা একটু মাথায় রাখবা, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের কত ক্যালোরি বলছে? 5 ক্যালোরি। তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে খুব ইজিলি বের করে ফেলতে পারবো যে 5 ক্যালোরি ইজ ইকুয়াল টু আমাদের 4.2 ইন্টু 5। এইটা তো পারার কথা, 5 দুগুণা 10, তাই তো? সো কারো যদি এটাতেও খুব বেশি একটা সমস্যা থাকে, কি করবা জানো? এইখানে আমাদের এটাকে লিখতে পারবা কি জানো? এটাকে লিখবা হচ্ছে 4.2 না লিখে এটাকে লিখবা হচ্ছে 42 আর নিচে লিখবা 10, তাহলে হচ্ছে 4.2 আর ইন্টু হচ্ছে আমাদের কত 5। তাহলে আলটিমেটলি আমরা এটা কাটলাম 2 আর এখানে হচ্ছে 42কে 2 দ্বারা ভাগ করলে কত পাচ্ছি? 2 দুগুণা 4, 2 একে 2, 21 জুল। দেখছো, নর্মালি এভাবে আমরা চিন্তা করতে পারি 21 জুল। ওকে, আচ্ছা, এরপরে বাতাসের ঘনত্ব দেওয়া আছে, ঘনত্ব এত হলে আমাদের কি দেওয়া আছে? আমাদের রো দেওয়া আছে। ওকে, আমাদেরকে বলছে এত এবং এত মিটার মেঝে। মেঝে মানে কি? এখান থেকে আমি খুব সুন্দর করে আয়তন পেয়ে যাবো, মানে একটা দৈর্ঘ্য যদি হয় একটা হবে প্রস্থ, তাই তো? তাহলে এখান থেকে আমরা খুব ইজিলি আমরা কি বের করে ফেলতে পারবো? এ বের করে ফেলতে পারবো, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এরপরে বলছে এত মিটার ছাদ পর্যন্ত উচ্চতা বিশিষ্ট, তার মানে এখানে আমরা কি দেওয়া আছে? উচ্চতা দেওয়া আছে। কি দেওয়া আছে? উচ্চতা দেওয়া আছে। বলছি একটি ঘরের ভিতরে থাকা বাতাসের ভর কত, মানে এমটা বের করতে বলছে ভাই, এম বের করতে বলছে। সো আমরা সূত্র লিখি, ধরো রো ইজ ইকুয়াল টু আমরা কি জানি? এটা নর্মালি বাচ্চাকালের ম্যাথ। রো ইজ ইকুয়াল টু এম বাই ভি। আমাদের লাগবে কি? ভর লাগবে। তাহলে ভর ইজ ইকুয়াল টু আমরা কি জানি? এম ইজ ইকুয়াল টু আমরা জানি রো ইন্টু ভি। তার মানে আমাদের রো এর মান তো আমরা এখান থেকে খুব ইজিলি দেখতে পাচ্ছি, এটা কত? 1.2 ইন্টু ভলিউম। ভলিউমের জন্য আমরা এখানে কি দেওয়া আছে বলো? ভলিউমের দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা দেওয়া আছে। তিনটা গুণ করে দিলে আমি ভলিউম পেয়ে যাচ্ছি না? তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, ঠিক আছে? শেষ, ভলিউম পেয়ে গেছি। সিম্পল জিনিস। তাহলে এবার ক্যালকুলেশন করো। এবার কি ক্যালকুলেশন করো? চলো আমরা ক্যালকুলেশন করার চেষ্টা করি। সো যেটা করবো, এখানে আমরা নর্মালি এই যে 1.2কে আমার ভালো লাগতেছে না, তা আমি 12/10 লিখবো। সমস্যা আছে? নাই তো? তাহলে এখানে 4 5 20, তাহলে 20 এই লিখলাম, আর হচ্ছে আমাদের 3। তাহলে আলটিমেটলি আমরা কাটাকাটি করি একটু, চলো কাটাকাটি করি, ভালোই তো লাগে। তাহলে এখানে আমাদের এখানে এটা কাটলে 2 হয়ে গেল, তাহলে কত হয়ে গেল? 3 দুগুণা 6, 3 দুগুণা 6, আর 6 সাথে 12 গুণ করলে কত? 6 12 কত? 72, 6 12 কত? 72, এই তো 72 কেজি। দেখছো, আনসার যখন মিলে যায় ভালোই লাগে, ঠিক আছে? আচ্ছা, এই দেখছো আর কোনো কিন্তু কোশ্চেন আসে নাই। আর কি কোনো কোশ্চেন আসছে? আসে নাই। এবার আমাদের যেটা আসছে সেটা হচ্ছে আমাদের ভেক্টর। এবার আসছে আমাদের কি? ভেক্টর। চলো আমরা ভেক্টরের ক্ষেত্রে আমরা কয়েকটা শর্টকাটও দেখবো, আমরা আসলে কিভাবে মাথায় রাখবো ওইটাও আমরা দেখবো, প্যারা নাই। সো দেখো, আমাদের আমাদের এগ্রি গুচ্ছতে 22-23 সালে আসা একটা কোশ্চেন। বলে দেওয়া আছে যে দুটি বলের লব্ধি দেওয়া আছে 2√37, এরপরে দেওয়া আছে এত নিউটন, আবার এত নিউটন, যখন তারা যথাক্রমে এত এবং এত কোণে ক্রিয়া করে। ঠিক আছে, বুঝছো? আমি এখানে বলি, দুটো বল আছে, বলের মধ্যে তারা যদি 60 ডিগ্রি কোণে ক্রিয়া করে তাহলে লব্ধি হবে হচ্ছে এত, যদি 120 ডিগ্রি কোণে ক্রিয়া করে তাহলে লব্ধি হবে হচ্ছে কত? এত। তাহলে আমাদেরকে বলছে বল দুটি 90 ডিগ্রি যদি কোণে ক্রিয়া করে তাহলে লব্ধির মান কত হবে, কত নিউটন হবে, সেটা আমাদেরকে বের করতে বলছে। চিন্তা করো। আচ্ছা, সাপোজ এখন আমরা যদি চিন্তা করি যে 90 ডিগ্রি কোণে যদি ক্রিয়া করে তাহলে আলফা ইজ ইকুয়াল টু কত? 90 ডিগ্রি। আলফা ইজ ইকুয়াল টু কত? 90 ডিগ্রি। এটুকু তো আমি জানি, আলফা ইজ ইকুয়াল টু কত? 90 ডিগ্রি। তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি যে আমি যদি লব্ধি মান বের করতে চাই, লব্ধি আর স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা পাই, আর স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা পাই রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টোয়াইস পি কিউ কস 90 ডিগ্রি, কস 90 ডিগ্রি। সো দেখো, এটা আমি প্রথমবার দেখাচ্ছি দেখে আমি 90 ডিগ্রি খুব সুন্দর করে এইভাবে লিখলাম, বাট পরে কিন্তু আর বলবো না। কারণ কি? এগুলো একটু মুখস্থ করে নিতে হবে, যেহেতু তোমার ক্যালকুলেটর ছাড়া কিংবা হচ্ছে বলা যায় যে তোমাকে অল্প একটা সময়ের মাঝখানে অনেকগুলো এমসিকিউ সলভ করতে হবে। এই সব শর্টকাট একটু মাথায় রাখা উচিত, যে আমাদের এটা যদি খুব সুন্দর করে আমরা দেখতে পাচ্ছি কস 90 এর মান কত? কস 90 এর মান কত? 0। কস 90 এর মান কত? 0। আলটিমেটলি আমরা এইখান থেকে দেখতে পাবো যে দুইটা ভেক্টর যদি 90 ডিগ্রি কোণে ক্রিয়া করে তাহলে আলটিমেটলি আমরা যেটা দেখতে পাই, এটা তো আবার রুট হবে না কারণ আমি স্কোয়ার দিয়ে রাখছি। তাহলে আলটিমেটলি আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে আমাদের আর স্কোয়ার ইজ ইকুয়াল টু হবে হচ্ছে আমাদের পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। সেগুলো একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? এগুলো কি করতে হবে? একটু মাথায় রাখতে হবে। কাইন্ড অফ একটা অতিভুজের মতো ক্রিয়া করতেছে, 90 ডিগ্রি কোণে ক্রিয়া করতেছে, যে এই যে আর হচ্ছে আমাদের অতিভুজ, পি আর কিউ হচ্ছে দুইটা বাহু, এভাবে চিন্তা করতে হবে, ঠিক আছে? ওকে, তার মানে আমাদেরকে লব্ধি যদি এই যে লাস্টে যেটা লব্ধি বের করতে বসে ওটার জন্য আমাদের পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার লাগবে। এটুক তাহলে আমরা আর বের করে ফেলতে পারো খুব ইজিলি। বুঝা গেছে? আচ্ছা, এবার দেখো, সাপোজ আমাদেরকে যেটা বলছে 60 ডিগ্রি কোণে যদি ক্রিয়া করে, কত ডিগ্রি কোণে? আলফা ইজ ইকুয়াল টু যদি আমাদের 60 হয়, আলফা ইজ ইকুয়াল টু কত? 60, ঠিক আছে? তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি যে আর ইজ ইকুয়াল টু দেওয়া আছে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। আচ্ছা, একটা কাজ করি, খুব সুন্দর করে আমরা আর স্কোয়ার যেভাবে লিখছিলাম ওইভাবে লিখি, যে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টোয়াইস পি কিউ
কস কত ডিগ্রি বলো 60 ডিগ্রি। কস 60 ডিগ্রির মান কত বলো? ক্যালকুলেটর যেহেতু ইউজ করা যাচ্ছে না, সাইন কস টেন এগুলোর মানগুলো সবগুলো মুখস্থ করতে হবে। সবগুলো কোণের জন্য, সবগুলো কোণের জন্য না, আসলে আমাদের 30, 0, 60, 45, 90 এগুলো কিন্তু মুখস্থ করে রাখতে হবে, ঠিক আছে? ওকে, সো আমরা যেটা জানি যে কস 60 এর মান হচ্ছে আমাদের কত হবে, কস 60 এর মান হচ্ছে আমাদের হাফ হয়, হাফ। তাহলে এই হাফ আর এই 2 কাটাকাটি চলে যায়, হাফ আর 2 কাটাকাটি চলে যায়। ওকে, কাটাকাটি চলে গেলে আমরা এখান থেকে খুব ইজিলি দেখতে পাবো যে এটা হয়ে যাবে আমাদের আর স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। আর এখানে কত দেওয়া আছে 60 ডিগ্রি কোণে ক্রিয়া করলে আমাদের আর কত, এই যে এত, এই যে এত, তাহলে এতকে আমরা স্কোয়ার করে দিই। তাহলে প্রথমে হচ্ছে আমাদের 2 স্কোয়ার মানে হচ্ছে 4, আর এই রুটটাকে স্কোয়ার করলে পাচ্ছি 37। ওকে, এগুলো তো বলছি আমরা, ঠিক আছে? আচ্ছা, এরপরে তার মানে এটা ইকুয়ালটা আমরা যেটা পাচ্ছি যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস হাফ আর 2 কাটাকাটি চলে গেছে, থাকবে কত, পি কিউ। ওকে, সো এইটাকে আমরা খুব সুন্দর করে এটাকে 1 নাম্বার দিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, সো এইখান থেকে আমরা যদি এইবার আলফা ইজ ইকুয়াল টু 120 ডিগ্রি বসাই, কত বসাবো, 120 ডিগ্রি যদি বসাই, তাহলে আমরা খুব সুন্দর করে দেখতে পাবো যে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টোয়াইস পি কিউ কজ কত ডিগ্রি, 120 ডিগ্রি। এবার বলো কজ 120 ডিগ্রির মান কত, এটাও একটু মুখস্থ করে রাখতে হবে। কজ 120 ডিগ্রির মান কত, কজ 120 ডিগ্রির মান হচ্ছে আমাদের মাইনাস হাফ। তাহলে এই হাফ আর এই 2 কাটাকাটি চলে যায়, থাকবে কত, -1। তাহলে আলটিমেটলি আমরা খুব ইজিলি দেখতে পারবো যে এইখানে আমাদের আর স্কোয়ারটা কত হবে বলো, আর স্কোয়ার কত, 120 ডিগ্রি কোণে যদি ক্রিয়া করে লব্ধি কত, এই যে এত, তাই এটা স্কোয়ার করলে কত পাচ্ছি, 2 দুগুণা 4, আর এখানে এই রুটটা চলে যাবে, থাকবে হচ্ছে 13 ইজ ইকুয়াল টু আমরা কত পাচ্ছি, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এই যে দেখো হাফ আর 2 বলে চলে গেছে, শুধু আছে মাইনাস, তাহলে মাইনাস পি কিউ। এইবার দেখো এইটা দেখে খুব একটা ইচ্ছা করতেছে না যে দুইটাকে যোগ করে দিই, খুব একটা ইচ্ছা করতেছে না যোগ, এই শিট, এটা কেন 2 লিখলাম কেন বলো তো, 2 তো হবে না, কারণ হচ্ছে ওই যে হাফ আর 2 কাটা চলে গেছে। এই তো দেখো এই দুটো খুব ইচ্ছা করতেছে দুটোকে যোগ করে দিই, কেন বলো তো ইচ্ছা করতেছে, কারণ যেখানে প্লাস পি কিউ আছে এখানে মাইনাস পি কিউ আছে, কাটাকাটি চলে যাবে, আর আমাদের খুব সুন্দর করে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার থাকবে, এটা আমাদেরকে বের করতে হইতো, ঠিক না? আচ্ছা, তাহলে এখন দেখো আমরা কি করব, দুইটাকে যোগ করে দিব। তাহলে আমরা এখানে করি একটু, 1 আর 2 যোগ করি, বলো 1 আর 2 যোগ করি, 1 আর 2 যোগ করলে কি পাচ্ছি বলো, 1 আর 2 যোগ করলে বাম পাশের কথা যদি আমি চিন্তা করি, তাহলে এই দুইটা যোগ 4 × 37, 4 × 13 কী করতে হবে, যোগ করতে হবে। তাহলে 4 একটু কমন নিয়ে নেই, খুব সুন্দর করে 4 কমন নিয়ে এখানে পাচ্ছি আমি 37, আর এখানে পাচ্ছি কত, নিচে কত পাচ্ছি 13, ঠিক আছে? ওকে, এইটা পাইলাম, ঠিক আছে? এবার চলে যাচ্ছে ডান পাশে, ডান পাশে প্লাস পি কিউ আর মাইনাস পি কিউ কাটাকাটি চলে যায়, দরকার আছে কি নাই, পি স্কোয়ার টোয়াইস পি স্কোয়ার, কিউ স্কোয়ার কত হয়েছে, টোয়াইস কিউ স্কোয়ার। তাহলে আমরা কি করতে পারি, খুব সুন্দর করে আমরা 2টা কমন নিয়ে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার লিখে ফেলতে পারি। ওকে, আচ্ছা, এইবার দেখো আমরা যেটা করতে পারি, এইখানে 2 আর 2 কাটা, এখানে আছে 2, তাহলে এই পার্টটুকুর মান কত বলো, এই পার্টটুকুর মান কত, 40, 50, তাই তো? তাহলে 2 × 50 ইজ ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এই যে শেষ, আমাদের কাজ মোটামুটি শেষ, কাজ এখান থেকেই শেষ। দেখো আমরা এখান থেকে খুব ইজিলি পেয়ে গেছি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের মান কত, 2 × 50, এটা তো আমরা সবাই জানি, এটা তো ক্যালকুলেটর লাগে না, কত হচ্ছে 100 হচ্ছে, তাই তো? তাহলে এই মানটা আমরা এখানে বসাই দিই, এটাই তো আমাদেরকে জানতে চাইছিল যে দুইটা ভেক্টর যদি 90 ডিগ্রি কোণে ক্রিয়া করে তাদের মান কত হবে। আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি আর স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এখান থেকে পাচ্ছি আমরা কত, 100। তার মানে আর এর মান কত পাবো, আর এর মান পাবো খুব ইজিলি 10, ঠিক আছে? সো আমি একটু ডিটেলসে করাইছি, বাট নর্মালি তুমি একটু চিন্তা করলেই এগুলো জিনিসগুলো একটু ফাস্ট হয়ে যাবে। সো 1-2টা ম্যাথে তোমার একটু টাইম বেশি নিতে পারে, বাট একটু প্র্যাকটিস করতে পারলে এই টাইমগুলো আমরা একটু খুব কমায় নিতে পারবো, ঠিক আছে? কারণ আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি কত, 10, ঠিক আছে? আরে এমনি আমরা বোঝা যায়, বাকিগুলো কি বিদ ঘুটে ভাই, একটা জিনিসই খুব সুন্দর করে দেওয়া আছে। দেখো এইগুলা করতে তোমার কিন্তু ক্যালকুলেটর লাগতে পারে, কিংবা হচ্ছে অনেক টাইম লাগতে পারে, কিন্তু তারাও জানে যে তোমার এত টাইম নাই, সো একটু মাথা খাটালে বোঝা যায় 10 হওয়ার কথা, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো কি বলে দেওয়া আছে যে 10 নিউটন মানের একটি বল অন্য একটি অজানা বলের সাথে, কোন বলের সাথে, অজানা একটি বলের সাথে যদি 120 ডিগ্রি কোণে ক্রিয়া আনত থাকে, তার মানে আমাদেরকে বলছে 10 নিউটন মানের একটি বল অন্য একটি অজানা বলের সাথে কত নিউটন, 120 ডিগ্রি কোণে আনত আছে, ঠিক আছে? সো আমরা একটু আঁকার চেষ্টা করি। সাপোজ এই একটা ফোর্স কি দেওয়া আছে, এই একটা ফোর্স, এটা অজানা ফোর্সের সাথে 10 নিউটন কি করছে জানো, 10 নিউটন 120 ডিগ্রি কোণে আছে, তাহলে 120 ডিগ্রি বলতে সাপোজ এইভাবে আছে, 120 ডিগ্রি আছে। আচ্ছা, বলছে যে বল দুটি লব্ধি অজানা বল যেটা আছে, এই যে অজানা বল যেটা আছে এইটার সাথে 90 ডিগ্রি কোণে ক্রিয়া করে, কত ডিগ্রি কোণে, 90 ডিগ্রি। 90 ডিগ্রি মানে কোথায়, এই যে এখানে
90 ডিগ্রি মানে কোথায়, এই যে এখানে, এই তো। তাহলে আমাদেরকে যদি আমাদের ডাটাগুলো দেওয়া থাকে, দেখি আমরা ডাটাগুলো কি দেওয়া আছে। এইটা দেওয়া আছে ভাই আমাদের 10 নিউটন, আর লব্ধি কি দেওয়া আছে, লব্ধি দেওয়া নেই, সমস্যা নেই, বেড়া নেই। আচ্ছা, তো যখনই এরকম আমরা দেখবো যে 90 ডিগ্রি কিছু একটা করতেছে, তখন আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করার চেষ্টা করবো। কি করবো, পিথাগোরাস অ্যাপ্লাই করার চেষ্টা করবো। আমরা এখানে একটা কাজ করবো, এইটা আসলে এত বড় না উচিত হয় না, এটা একটু ছোট করে দিই। সো আমরা এখানে একটা কাজ করবো, সেটা হচ্ছে আমরা ভেক্টর শিফটিং করবো। কি করবো, ভেক্টর শিফটিং। সো এটাকে আমরা ধরে না, এটার মান হচ্ছে সাপোজ এক্স, এটার মান হচ্ছে আমাদের এক্স। এখন আমি কি করবো, এই যে এক্স যেটা আছে, এক্স ভেক্টর যেটা দেখতে পাচ্ছি, এইটার মানটাকেও সেম রাখবো, মানে এতটুকু ছিল এতটুকুই রাখবো, দৈর্ঘ্যটাও সেম রাখলাম, মান সেম রাখলাম, আবার দিকও একই রাখবো, একই দিকে রাখবো। তাহলে আমি কি করতে পারি, তাকে যে কোনো জায়গায় রাখতে পারি, যে ভেক্টর শিফটিং করে আমি ভেক্টরটাকে সেমই রাখলাম। ব্যাপারটা বুঝছো, এই ভেক্টরটাকে আমি যে কোনো জায়গায় রাখতে পারি, কি করতে হবে, মানটা সেম রাখবো, দিকটা সেম রাখবো, তাই তো। তাহলে আমরা এখানে খুব সুন্দর করে এইখান থেকে আরেকটা ভেক্টর রাখতে পারি, এই ভেক্টরটা হয়ে যাবে আমাদের এক্স, এই ভেক্টরটা হয়ে যাবে আমাদের কি এক্স, বলো তো হবে না। একই দিকে রাখছি, কাইন্ড অফ দৈর্ঘ্যটাও সেম রাখছি, বুঝা গেছে। ওকে, তাহলে এটা ভেক্টর শিফট করলাম। এখন এইখানে খুব সুন্দর একটা পিথাগোরাস অ্যাপ্লাই করা যাবে না, সমকোণী ত্রিভুজ, যেখানে এইটা আমাদের বোঝাচ্ছে আমাদের কি বলতো ফোর্স, এইটা বোঝাচ্ছে আমাদের ফোর্স, এইটাও হয়তো বা লব্ধি মানতো, তাহলে এটাও ফোর্স বুঝাবে, তাই তো। তাহলে এখানে আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারবো, অবশ্যই পারবো। তাহলে আমাদের লাগবে এটা কি, আমাদের কি বের করতে বলছে, কি বলতো, এই যে এক্সটা বের করতে হবে। কারণ আমাদের ডাটা এতটুকুই জানি আমাদের 120, এতটুকু জানি, কত কত হবে 90 আর হচ্ছে 120, তাহলে মাইনাস গেলে কত হবে 30। তাহলে এখানে দেখো আমরা সাইন কস কিছু একটা অ্যাপ্লাই করে এক্স এর মানটা বের করতে হবে, অজানাটা বের করতে বলছে না, হ্যাঁ অজানা বলটা বের করতে হবে। দেখছো, এর আরো অনেক সহজ উপায় থাকতে পারে, বাট এইটা সবচেয়ে সহজ, বুঝছো। এই যে খুব মানে একটা সমকোণী ত্রিভুজের মধ্যে বের করাটা খুব সহজ, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমরা চিন্তা করতে পারি, সাগরে লবণ আছে, সাইন 30 লবণ আছে, এই তো সাইন 30 ইউজ করতে পারি। দেখো সাগরে লবণ আছে, সাইন 30 ইজ ইকুয়াল টু সাগরে লবণ, লবণ মানে কি, এই যে লম্বটা আছে মানে কি, এই যে অতিভুজ হচ্ছে 10। তাহলে খুব ইজিলি আমরা বের করে ফেলতে পারবো যে এক্স ইজ ইকুয়াল টু আমাদের 10 ইন্টু সাইন 30, সাইন 30 এর মান কত, হাফ। তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি 5 নিউটন, এই যে 5 নিউটন। ওকে, এরপরে দেখি ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণ কত। আমরা জানি আমি যদি একটা কাউকে থাপ্পড় মারি, সেও আমাকে বিপরীত থেকে মারবে, তাই তো, এমন তো। তো ব্যাপারটা হচ্ছে এমন যে আমাদেরকে নিউটন বলে গেছে যে প্রতিক্রিয়ার এটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। তার মানে একটা ফোর্স যদি হয় এইটা, একটা ফোর্স যদি হয় এইটা, তার সমান এবং কি থাকবে, একটা বিপরীত প্রতিক্রিয়া থাকবে, কি থাকবে, বিপরীত প্রতিক্রিয়া, মানে হচ্ছে কি এরকম। তাহলে এইটা যদি হইতো আমাদের F1, এটা হবে আমাদের কত হবে, -F1। তাহলে দিক কত, দিক পুরাটা বিপরীত, তাহলে এটা মধ্যবর্তী কোণ কত হবে, 180 ডিগ্রি। ইজি জিনিস, তাও একটু দেখাইলাম আর কি, ঠিক আছে। ওকে, এরপরে বসে দুটি বলে লব্ধির মান দেওয়া আছে 40 নিউটন, বল দুটির মধ্যে ছোট বলটির মান দেওয়া আছে 30 নিউটন। তাহলে আমাদেরকে বলছে এটি লব্ধি বলে লম্ব বরাবর, লম্ব চিন্তা করলে ওইরকম ভেক্টর শিফটিং করে ত্রিভুজের তৈরি করে ফেলবো। চলো আমরা আবার করি, দেখো কি দেওয়া আছে, দেখো আমাদেরকে বলে দেওয়া আছে দুটি বলে লব্ধির মান দেওয়া আছে 40 নিউটন, ভালো কথা। তাহলে বল দুটির মধ্যে ছোট বলটির মান হচ্ছে আমাদের 30, সাপোজ এইটা হচ্ছে আমাদের সেই ছোট বলটা, ঠিক আছে, ওকে 30। আচ্ছা, বলছে এটি লব্ধি বলের আচ্ছা এইটা বলে দেওয়া আছে, দেখি সাপোজ এটা ধরো সাপোজ 30, আমাদেরকে যেটা বলছে যে এটি লব্ধি বলে লম্ব বরাবর ক্রিয়া করে, এই বলটা লব্ধি বলে লম্ব বরাবর ক্রিয়া করে। তার মানে আমরা লব্ধিটা সাপোজ এই বরাবর রাখলাম, কি করলাম, এই বরাবর রাখলাম। তাহলে আলটিমেটলি আমরা দেখো লব্ধি হচ্ছে আমাদের কত হয়েছে 40, আর ছোট বলটা আমাদের এখানে কত 30। এটাকে আমরা একটু এদিকে আনি, ছোট তো রাখলাম আর কি, ঠিক আছে। এই তো, তাহলে আমাদেরকে বলছে যে বড় বলটার মান কত। দেখো লব্ধি যদি 40 নিউটন হয়, ছোট বলটা যদি 30 নিউটন হয়, তাহলে বড় বলটা কোন দিকে কাজ করার কথা। অবশ্যই বোঝা যাচ্ছে যে বড় বলটা আসলে হয়তোবা এই কোনো একদিকে কাজ করে, যেটা আমি নর্মালি দিকটা আমি আসলে জানি না, ঠিক আছে, এরকম হওয়ার কথা না। এদিকে একটা বল, এদিকে একটা বল, মধ্যবর্তী লম্ব লব্ধি, এমনই হওয়া উচিত। ওকে, এটাই তো। তাহলে এইটার মানটা আমাদেরকে বের করতে বলছে ভাই, এই যে এই এক্সটা বের করতে বলছে। তাহলে আমরা নর্মালি কি করব, ভেক্টর শিফটিং করব। ভেক্টর শিফটিং কাকে করব, এইটাকে শিফট করে এই জায়গায় দিয়ে দিব। এটা হয়ে গেছে, তার মানে আমাদের কত, এটা হয়ে গেছে আমাদের 30 নিউটন, শেষ। এটা 30, এটা 40, আমাদের বের করতে হবে এইটা। খুব সুন্দর করে আমরা কি বের করতে পারি, পিথাগোরাস। যেহেতু আমি কোন জানি না, তার মানে দুইটা বাহু যদি জানি, তাহলে পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারি না। তাহলে আলটিমেট আমরা দেখতে পাচ্ছি এক্স ইজ ইকুয়াল টু কত হবে, দুই বাহুর স্কোয়ারের যোগফলের রুট, তাই তো। তাহলে আমি দেখতে পাচ্ছি 30 স্কোয়ার প্লাস 40 স্কোয়ার।
সো একটু মাথায় রাখবা, এরকম মাথায় রাখবা যে 3 4 5 এরকম তিনটা জিনিস আসলে আমাদের একটা ত্রিভুজ তৈরি করে, সমকোণী ত্রিভুজ তৈরি করে। এরকম 30 40 এটা হবে 50 হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ তৈরি করে, ঠিক আছে। নলে তুমি করতে পারো, এভাবে নর্মালি করতেই পারো। দেখো আমরা দেখতে পাচ্ছি কত, এখানে আমাদের এত স্কোয়ারকে আমরা দেখতে পাচ্ছি 2টা শূন্য এখানে আছে আর 3 3 9, আর এখানে আমরা দেখতে পাচ্ছি 2টা শূন্য হবে আর 4 4 16 এরকম হবে। আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি কত হবে, আলটিমেটলি দেখতে পাচ্ছি এখানে হবে এরকম কিছু একটা হবে, তাই তো, এরকম কিছু হবে। আলটিমেটলি এখান থেকে দেখতে পাচ্ছি 50 হবে, কত হবে 50 হবে, ঠিক আছে। এবার নর্মালি করতে পারো, বাট আলটিমেটলি আমি যেটা বলবো যে একটু মুখস্থ করে নিও যে 30 40 থাকলে 50 হবে অতিভুজ, বা 50 থাকলে 40 থাকলে এটা হবে 30, বা 50 আর 30 থাকলে এটা হবে 40, ঠিক আছে। আচ্ছা, এই তো। এরপরে বলে দেওয়া আছে যে দেওয়া আছে হচ্ছে আমাদের একটা সি একটা ভেক্টর দেওয়া আছে, সি ভেক্টর দেওয়া আছে হচ্ছে আমাদের এ ক্রস বি, আবার ডি আর একটা ভেক্টর দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের বি ক্রস এ। তাহলে আমাদেরকে বলছে এই যে সি আর ডি যেটা আছে তাদের মধ্যবর্তী কৌণিক অবস্থান কত, মধ্যবর্তী কোণটা কত। নর্মালি আমরা বুঝি যে এ ক্রস বি যদি করি, তাহলে সাপোজ চিন্তা করো, সাপোজ এইটা হচ্ছে আমাদের এ, এটা সাপোজ আমাদের বি, তাহলে এ ক্রস বি যদি করি সেটা কোন দিকে যাচ্ছে, এই যে বোর্ডের ভিতরের দিকে। আবার বি ক্রস এ যদি করি তাহলে দেখতে পাচ্ছি ভিতরের দিকে যাচ্ছে। তাহলে পুরো দুইটা কি হচ্ছে, দুইটা ঠিক বিপরীত, দুইটা কি ঠিক বিপরীত, দুইটা ঠিক বিপরীত হলে মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে কত ডিগ্রি পাচ্ছি, এই যে 180 ডিগ্রি, ঠিক আছে। এই তো। এরপরে দেখো বলছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা একটি ভেক্টরের আদি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে এত, শেষ বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে এত, তাহলে ভেক্টরটির মান কত। সো এইটা সাপোজ আমাদের এ বিন্দু, এইটা সাপোজ আমাদের বি বিন্দু। তাহলে আমরা চিন্তা করতে পারি যে এই বিন্দুর অবস্থান ভেক্টর আমরা চিন্তা করতে পারি ও এ, ও এই যেগুলো আমরা দেখতে পাচ্ছি ধরো 5i প্লাস 4j প্লাস 3k, ঠিক আছে, ওকে। তারপর বি বিন্দুর অবস্থান ভেক্টর চিন্তা করতে পারি ও বি এই যেগুলো আমরা দেখতে পাচ্ছি কত হবে 8i প্লাস 6j প্লাস 5k, তাই না। হ্যাঁ, তাহলে আমাদের বের করতে হবে কি, আমি প্রথম বিন্দু থেকে শেষ বিন্দুতে গেলে আসলে কতটুকু দূরত্ব অতিক্রম করতেছি মানটা বের করতে হবে, তাই তো। তাহলে এই যে ভেক্টর যেটা হবে সেটা কি হবে, আমাদের হবে এ বি, তাই তো। এ থেকে বিতে গেলাম এ বি, তাহলে এ বি ইকুয়ালটা হবে হচ্ছে আমাদের কি বলতো, এ থেকে বিতে গেছে, তাহলে এ বি ইকুয়ালটা হবে আমাদের শেষ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস আদি বিন্দুর অবস্থান ভেক্টর, তার মানে বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর, তাহলে ও বি মাইনাস ও এ, ঠিক আছে, ওকে। তাহলে খুব সিম্পলি আমরা কাজটা করে ফেলতে পারি। তাহলে ওবি থেকে এই যে এইটা থেকে এটা বিয়োগ করবো, তাই তো। তাহলে এখন দেখো আইটা একটু কমন নিয়ে ফেলি, আইটা কমন নিলে দেখতে পাচ্ছি এখানে 8 আছে আর এখানে আছে আমাদের 5, ওকে। তাহলে 8 থেকে আমরা 5 বিয়োগ করে দিলাম, ঠিক আছে। যেটা কমন নিলে কি পাচ্ছি দেখো তো, যেটা কমন নিলে পাচ্ছি এখান থেকে 6 আছে আর ওইদিকে আছে আমাদের 4। এরপরে কেটা কমন নিই, কে ক্যাপ, তাহলে এখানে আছে 5, এখানে আছে 3, তাহলে 5 - 3, বুঝলা। এবার জাস্ট মানটা বের করতে হবে। দেখো এখানে কত পাচ্ছি, তার মানে মানটা খুব ইজিলি আমরা বের করে ফেলতে পারি যে এ বি ইকুয়ালটা আমরা দেখতে পাচ্ছি √, এটার মান কত, 8 থেকে 5 বাদ দিলে কত 3, তাহলে 3 স্কোয়ার, 6 থেকে 2 বাদ দিলে 4 বাদ দিলে কত 2, তাহলে 2 স্কোয়ার, তারপর 5 থেকে 3 বাদ দিলে কত হবে 2, তাহলে 2 স্কোয়ার। দেখো তাহলে কত হয়, এখানে আছে আমাদের 9 আর এখানে আছে 4 আর 4 8, 8 আর 9 কত হচ্ছে 17, এত নিউটন কেন হবে, একক কি দেওয়া আছে, দেওয়া নাই তো, তাহলে 17 দিলাম, তাহলে কত √17। এরপর বলছে এটি মোটরসাইকেল আরোহী সমতল রাস্তার উপর দিয়ে কত বেগে চললে 6 মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টির ফোঁটা তার গায়ে 45 ডিগ্রি কোণে পড়বে, ঠিক আছে। আচ্ছা, সো এইটার জন্য নর্মালি আমরা আপেক্ষিক বেগের সূত্র বা ভেক্টর রূপের মাধ্যমে প্রকাশ করতে পারি, বাট নর্মালি আমরা অত কিছু চিন্তা করব না, আমরা একটু শর্টকাট অ্যাপ্লাই করব। কি করব, শর্টকাটটা হচ্ছে এইটা যে সাপোজ এই হচ্ছে আমাদের মানুষের বেগ, এই হচ্ছে আমাদের বৃষ্টির বেগ, এই হচ্ছে কি মানুষের বেগ বৃষ্টির বেগ, ঠিক আছে। মানুষের বেগটাকে আমরা যেহেতু আপেক্ষিক বেগ চিন্তা করতেছি তাহলে মানুষের বেগটাকে নেগেটিভ ধরে নিতে হয়, তাই তো। সো একটু জাস্ট একটু রিক্যাপ করলাম আর কি। সো রিক্যাপ করলে এটা দেখতে পাচ্ছে মানুষের বেগ, তাই তো, এটা হয়ে গেছে মানুষের বেগ মাইনাস মানুষের বেগ মাইনাস মানুষ, এটা হচ্ছে আমাদের মানুষ, এটা হচ্ছে আমাদের বৃষ্টি, এটা হয়ে গেছে আমাদের কি বৃষ্টি, তাই তো। এই হচ্ছে জিনিসপাতি। আচ্ছা, এখন এই হচ্ছে মানুষ মানুষ আর হচ্ছে বৃষ্টি বেগ পেয়ে গেছি। তাহলে এখান থেকে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি আমরা যখন আপেক্ষিক বেগ বের করি তখন আমরা কি করি বলো, আপেক্ষিক বেগ করলে আমাদের বৃষ্টির বেগ লাগে আর হচ্ছে ওইখান থেকে মাইনাস করতে হয় মানুষের বেগটা, মানুষের বেগটা মাইনাস করলাম, তার মানে এই দুইটা লব্ধি করতে হবে। তার মানে এই বরাবর আসলে নর্মালি কি করবে, লোকটা দেখবে যে বৃষ্টি পড়তেছে, ঠিক আছে, ওকে। এই বরাবর লোকটা দেখবে কি করতেছে, বৃষ্টি পড়তেছে। আচ্ছা, এই তো। তাহলে আলটিমেটলি আমরা কি করতে পারি, একটা ভেক্টর শিফট করে এই মানুষের বেগটাকে আমরা এইখানে নিয়ে আসতে পারি,
মানুষের বেগটাকে এখানে নিয়ে আসতে পারে। আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে আমাদের কি বলতো মানুষ, আর এটা হচ্ছে আমাদের বৃষ্টি। তাহলে এই কোণটা হচ্ছে আমাদের সেই থিটা। আলটিমেটলি আমরা যেটা দেখতে পাবো এই কোণটাকে বা এই বৃষ্টিটাকে যদি আমি একটু এদিক বড় বা সরাই, আমি কিন্তু থিওরি পড়াচ্ছি, বুঝছো, একটু থিওরি পড়াচ্ছি, একটু মাথা রাখো কীভাবে কীভাবে আসছে এতটুকু হলো। তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি এই যে বৃষ্টিটা এইভাবে পড়তেছে, বৃষ্টিটা যে এইভাবে পড়তেছে, এইভাবে পড়তেছে, এইভাবে পড়তেছে, তাহলে এইটা উল্লম্বের সাথে আসলে থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে। এই থিটা আর এই থিটা সমান, কারণ কি বিপরীত কোণ। আচ্ছা এই তো, তাহলে এই থিটাটা খুব ইজিলি বের করে ফেলতে পারবো না, যদিও এইটা একটু বাঁকা টাকা হয়েছে আর কি। যদি একটু বাঁকা টাকা হয়েছে, যাই হোক। সো এখান থেকে আমরা খুব ইজিলি কিন্তু ট্যান থিটা অ্যাপ্লাই করে কিন্তু আসলে আমরা বৃষ্টি আর মানুষের বা থিটা মানটা বের করে ফেলতে পারি। দেখো কীভাবে করি, দেখো আমরা যেটা করি ট্যান থিটা ইজ ইকুয়াল টু আমাদের টেরা লম্বভূত, লম্ব মানে কি, লম্ব মানে হচ্ছে মানুষের বেগ, তাই তো। তাহলে এখানে হচ্ছে মানুষ, ট্যান থিটা টেরা লম্বা ভূত, ভূমি কত, ওই যে বৃষ্টির বেগ, তাহলে এই হচ্ছে আমাদের কি বলতো বৃষ্টির বেগ। এই তো, এটা হচ্ছে আমাদের সূত্র। এটা আমরা কি করে ফেলবো, মুখস্থ করে ফেলবো, শেষ। এই তো আলটিমেটলি আমরা একটু থিওরি প্রকাশ করা মানে থিওরি বোঝার চেষ্টা করে আমরা যা সূত্রটা অ্যাপ্লাই করে ফেললাম, যে দেখো এখানে নর্মালি যদি আমরা মানুষের বেগ আর বৃষ্টির বেগ যদি থাকে, তাহলে আমরা এই থিটাটা বের করে ফেলতে পারি। থিটাটা কার সাথে বলো তো, অবশ্যই উল্লম্বের সাথে। মাথা রাখবা এই থিটা কার সাথে, এই থিটা অবশ্যই কার সাথে, উল্লম্বের সাথে। উল্লম্বের সাথে তোমাকে যদি বলে যে কত কোণে ছাতা ধরতে হবে, উল্লম্বের সাথে এত ডিগ্রি কোণে। যদি বলে যে কত ডিগ্রি কোণে বৃষ্টি পড়তেছে, উল্লম্বের সাথে এত ডিগ্রি কোণে। ট্যান থিটা ইজ ইকুয়াল টু প্রথমে উপরে মানুষের বেগ, নিচে হচ্ছে বৃষ্টির বেগ, ঠিক আছে, ওকে। সো দেখা এখানে আমরা শর্টকাট একটু হালকা পাতলা একটু বুঝে ফেলছি। এবার আমাদের কি করতে হবে, আমাদের জিনিসগুলো বসাইতে হবে, আমাদেরকে বের করতে হবে যে 45 ডিগ্রি কোণে যদি ক্রিয়া করে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ট্যান 45 ইকুয়ালটা আমাদের উপরে হবে মানুষের বেগ। আমাদের কি বলছে, মোটরসাইকেল বা আরোহী সমতল রাস্তার উপর কত বেগে চলে এটা দেওয়া নাই, তাহলে এখানে আমাদের ভি। নিচে কি বসবে, মানুষের বৃষ্টির বেগ, নিচে কি হবে বৃষ্টির বেগ, বৃষ্টির বেগ বলে দেওয়া আছে 6 মিটার পার সেকেন্ড, এটা কত হবে 6, শেষ। ট্যান 45 মান কত 1, তাহলে উপরে হবে কত v/6, তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি v ইকুয়াল টু 6 মিটার পার সেকেন্ড। এই তো। সো নর্মালি বুঝবা যে 45 ডিগ্রি যদি দেখো, তাহলে সেখানে হবে দুইটার বেগই সমান হবে, দুইটার বেগই কত সমান হবে। এই তো, এরপরে বলে দেওয়া আছে যে দুটি ভেক্টরের স্কেলার গুণফল দেওয়া আছে। স্কেলার গুণফল মানে সাপোজ দুইটা ভেক্টর এ আর বি, তাহলে এ আর বি যদি হয় এ ডট বি মান দেওয়া আছে কত, আমরা জানি যে এ বি কস থিটা ইকুয়াল আমাদের দেওয়া আছে 15। এরপরে দেওয়া আছে এদের ভেক্টর গুণফলের মানটা বের করতে বলছে। তাহলে ভেক্টর গুণফল মানে কত, এ ক্রস বি এর মান বের করলাম। মান ইজ ইকুয়াল টু আমরা জানি এ বি সাইন থিটা, এ বি সাইন থিটা ইজ ইকুয়াল টু দেওয়া আছে 5√3, ঠিক আছে। এই তো, তাহলে এইটাকে বললাম আমি 1 নাম্বার, এটাকে বললাম আমি 2 নাম্বার, ঠিক আছে, ওকে। তাহলে এখন আমাদেরকে যেটা বের করতে বলছে তাদের মধ্যবর্তী কোণ বা থিটাটা বের করতে বলছে, ঠিক আছে, ওকে। খুব ইজিলি দেখতে পাচ্ছি যে একটা কাটা দ্বারা ভাগ করলে আলটিমেটলি আমাদের এ বি কাটা যাচ্ছে, তখন কস থিটা বাই সাইন থিটা বা সাইন থিটা বাই কস থিটা থেকে আমরা কি করে ফেলতে পারি, খুব ইজিলি থিটাটা বের করে ফেলতে পারি। তাহলে আমরা নর্মালি সাইন থিটা বাই কস থিটা করলে খুব ভালো লাগে, সেখানে আমরা ট্যান থিটা পাই, তাই তো। তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি যে 2কে 1 নাম্বার দিয়ে ভাগ দিব, তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি কত, উপরে আছে আমাদের এ বি সাইন থিটা, নিচে হচ্ছে আমাদের এ বি কস থিটা, তাহলে উপরে আছে আমাদের 5√3 এ বি সাইন থিটা বাই কস থিটা, তো তাহলে উপরে আছে আমরা দেখতে পাচ্ছি এ বি সাইন থিটা, আর নিচে হচ্ছে আমাদের কি বলতো কস থিটা, তাই তো। কস থিটার মান হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 15, তাই তো। এই তো, তাহলে আলটিমেটলি আমরা একটু কাটাকাটি করি, কাটাকাটি করলে দেখতে পাচ্ছি এখানে হয়ে গেছে আমাদের 3, তারপর এখানে এটাকে কাটলে কত দেখতে পাচ্ছি, এটা হবে আমাদের 1/√3। এবার বলো এখানে আমরা এ বি কাটা যায়, থাকলো কত টেন থিটা, থাকলো কত টেন থিটা ইজ ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি 1/√3। 1/√3 এর মান কত, 30 ডিগ্রি। 30 এর মান হচ্ছে 1/√3, 60 এর মান হচ্ছে √3, ঠিক আছে। এই তো, তাহলে 30 এর মান। এই যে এরপরে বলছে ভেক্টর রাশির মান দেওয়া আছে 10 একক হলে 60 ডিগ্রি কোণে তার উপাংশের মান কত হবে, তার কি উপাংশের মান কত হবে, ঠিক আছে, ওকে। এগুলো আমরা পারি, খুব ইজিলি আমরা পারি যে একটা ভেক্টর যদি এইটা দেওয়া থাকে, এটা দুইটা উপাংশ থাকতে পারে, অনেকগুলো উপাংশ থাকতে পারে। নর্মালি আমরা যেটা চিন্তা করি যে দুইটা লম্ব উপাংশে ভাগ করি, একটা এক্স অক্ষ বরাবর, একটা ওয়াই অক্ষ বরাবর, তাই তো, হ্যাঁ। এই তো, তাহলে আমরা যেটা জানি যে আমাদের এইটা হচ্ছে আমাদেরকে বলে দেওয়া আছে যে 10 একক, তাহলে আমাদেরকে বলছে 60 ডিগ্রি কোণে
এটা আমাদের 60 ডিগ্রি কোণে, তাহলে এই বরাবর আমাদের উপাংশের মানটা কত মাথায় রাখবা, যার সাথে কোণ তার সাথে কস। তাহলে এইখানে আমি চিন্তা করতেছি কোন কার সাথে, এই যে এই উপাংশের মানটা বের করতে বলছে না, তাহলে এই উপাংশের সাথে আমাদের কোনটা, তাহলে এটার সাথে কস, তার মানে হবে কত 10 cos 60, তাহলে কে cos 60 এর মান কত হাফ না, তাহলে 10 ইন্টু হাফ কত হচ্ছে 5। এই তো এরপরে বলে দেওয়া হচ্ছে যে সমকোণে একটি বিন্দুতে ক্রিয়াশীল দুটি সমান বলের লব্ধির মান যে কোনো একটি বলের কত গুণ হবে। সো আমি সাজেস্ট করবো এগুলো একটু মুখস্থ করে নিবা, সেটা হচ্ছে আমাদের √2 গুণ, বাট তারপরে আমি একটু দেখা দিচ্ছি যে ব্যাপারটা কি হচ্ছে। আমাদেরকে বলছে যে সমকোণে ক্রিয়া করতেছে, ভালো কথা, সমকোণে ক্রিয়া যদি করে তার মানে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি যে আর ইজ ইকুয়াল টু হবে কত √p² + q², সমকোণে যেহেতু ক্রিয়া করছে। ওকে, একটু আগে আমরা দেখছিলাম। এখানে বলছে দুইটা সমান বল দেওয়া আছে, তার মানে এখানে আলটিমেটলি আমরা দেখতে পারি সমান বল বলতে পি আর কিউ সমান, তার মানে আলটিমেটলি আমরা p² + q² ধরতে পারি। ওকে, তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি √2p², তাহলে এটা কি হবে বলো, √2 × p, তাহলে যে কোনো একটা বল যেটা আছে বা ভেক্টর যেটা আছে ওইটা √2 গুণ, ঠিক আছে, এটা √2 গুণ, দেখছো। এরপরে একই বিন্দুতে ক্রিয়াশীল দুটি ভেক্টর এ দেওয়া আছে, বি দেওয়া আছে, তাদের মান যথাক্রমে এত এত দেওয়া আছে। বলছে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ যদি 60 ডিগ্রি হয় তাহলে আমাদের a.b এর মান কত। খুবই ইজি একটা জিনিস, a.b যদি বের করি তাহলে হবে কত ab cos θ, তাহলে এর মান কত 50, বি এর মান কত 60, cos কত ডিগ্রি, cos কত ডিগ্রি 60, cos 60 এর মান কত হাফ না, হ্যাঁ cos 60 এর মান হচ্ছে আমাদের হাফ। তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি 50 × 60 × হাফ, তার মানে আমরা দেখতে পাচ্ছি এটা কাটা গেলে এই পার্টটুকু হয়ে যাবে কত 30। আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি এইটা আর এইটা গুণ করতে হবে, তার মানে পাশে হচ্ছে 2টা শূন্য আর 3 × 5 = 15। এই যে এরপরে বলে দেওয়া আছে, দেখো দুইটা ভেক্টর রাশির প্রত্যেকটির মান যদি হয় 10 একক, প্রত্যেকটির মান হচ্ছে আমাদের 10 একক, তাহলে বলছে উহারা একই বিন্দুতে পরস্পর 120 ডিগ্রি কোণে যদি ক্রিয়া করে তাহলে লব্ধির মান কত হবে এবং দিক কত হবে। আচ্ছা, সো এইখানে একটু শর্টকাট একটা মাথা রাখো, শর্টকাট সেটা হচ্ছে দুটা ভেক্টর যে কোনো কিছু হইতে পারে, ফোর্স হইতে পারে, স্মরণ হইতে পারে, যাই হোক না কেন, দুটা ভেক্টরের মান যদি সমান হয় এবং তারা যদি 120 ডিগ্রি কোণে ক্রিয়া করে তাহলে তাদের যে লব্ধিটা আছে না সেটা তাদের সমান হবে। সেটা কি হবে, তাদের সমান হবে। আরেকটা জিনিস মাথায় রাখো, আরেকবার বলি, দুইটা ভেক্টর সমান হবে, 120 ডিগ্রি কোণে ক্রিয়া করবে তাহলে তাদের লব্ধিটা তাদের সমান হবে। ওকে, এটা একটা জিনিস। আরেকটা জিনিস মাথায় রাখো, সেটা কি বলো, দুইটা ভেক্টর সমান যদি হয় তাদের লব্ধি যদি তাদেরও সমান হয় তার মানে তারা কত ডিগ্রি কোণে ক্রিয়া করবে, 120 ডিগ্রি কোণে ক্রিয়া করবে। বুঝা গেছে? সো একটু খাতাটা লিখে রাখো, পজ করে 2-3 শোনো যে একটা জিনিস আমি বলছি যে দুইটা ভেক্টর যদি সমান হয় 120 ডিগ্রি কোণে ক্রিয়া করলে তাদের লব্ধি তাদের সমান হবে। উল্টা হয়ে বলতে গেলে দুইটা ভেক্টর যদি সমান হয় তাদের লব্ধিও যদি তাদের সমান হয় তাদের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি। ঠিক আছে? ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি বলে দেওয়া আছে দুটি ভেক্টর রাশি প্রত্যেকটির মান দেওয়া আছে, প্রত্যেকটির মান মানে কি দুটো সমান। ওকে, 120 ডিগ্রি কোণে ক্রিয়া করলে তাদের লব্ধি কত হবে, 10ই হবে ভাই। লব্ধি কত হবে, 10ই হবে। হইলো, লব্ধি 10 হয়ে গেল, তার মানে আমাদের কাছে অপশন আছে এইটা আর এইটা। ঠিক আছে? ওকে, এখন কত ডিগ্রি কোণে ক্রিয়া করবে ভাই, দুইটা, একটা ভেক্টর হচ্ছে আমাদের এইটা আর একটা ভেক্টর হচ্ছে আমাদের এইটা, যদিও ফার্স্ট করে দিলাম, যাই হোক, না ফার্স্ট কি 120 ডিগ্রি, তো এইটা তাই তো, তাহলে এটা পি, এটা কি পি, এটারও মান সেম। দুটার মান যদি সেম হয় লব্ধি কোন বরাবর যাবে, একদম মাঝ দিয়ে যাবে। এটা আরেকটা জিনিস মাথায় রাখো যে দুইটা ভেক্টরের মান যদি সমান হয় তাহলে তাদের যে লব্ধিটা আছে না তারা সমদ্বিখণ্ডিত করবে, মাঝখানে কোনটাকে অর্ধেক দিয়ে চলে যাবে। তাহলে এটা যদি 120 ডিগ্রি হয় তাহলে কোন বরাবর যাবে, 60 বরাবর যাবে। কত ডিগ্রি যাবে, 60। কত বরাবর যাবে, 60। তার মানে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি এইটা হবে 10 একক এবং হচ্ছে 60, এই যে 10 একক 60। ওকে, আচ্ছা, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন দেখা যাচ্ছে। যাই হোক, সো বলে আছে কোনটি ভেক্টর বিভাজনের উদাহরণ। সো এইখানে কাইন্ড অফ হচ্ছে মানে আমি ভেক্টরকে বিভাজিত সব জায়গায় করতে পারি, বাট নর্মালি তোমাদের বইতে যেটা আছে সেটাই মুখস্থ আমাদের বসাইতে হবে। দেখো সরল দোলকের ক্ষেত্রে আমরা ভেক্টর বিভাজন করি, বাট খুব একটা ফেমাস না। তারপর চলন্ত গতিতে পরন্ত বৃষ্টি, ওটাও আমরা ভেক্টর বিভাজন করি, বাট অত ফেমাস না। পাখির উড্ডয়ন, উপরে উঠতেছে, এটার জন্য আমরা খুব বেশি কিছু করি নাই তো। আমরা বের করছি নৌকার গতির ক্ষেত্রে আমরা দুইটাকে ভেক্টরকে বিভাজিত করছি, মনে আছে? একটা যাচ্ছে হচ্ছে আমাদের নৌকা বরাবর, নদী বরাবর, আটা আসছে স্রোত বরাবর, মনে আছে? এই তো, তাহলে আমরা বসাবো 1 নাম্বারটা, এইগুলো একটু মুখস্থ করে নিও। এই তো,
সো মোটামুটি আমরা আসলে আমাদের যে এগ্রি স্ট্যান্ডার্ড যে যতটুকু ক্লাস ছিল অতটুকু আমরা মোটামুটি শেষ করে ফেলছি আর কি। এরপরে নেক্সট ক্লাসে আমরা কি করবো, নেক্সট পার্টে আমরা কি করবো, আমরা জিএসটি স্ট্যান্ডার্ড যে কোশ্চেনগুলো আছে ওরা সলভ করার চেষ্টা করবো, মানে P1-এর ক্ষেত্রে আমাদের ভৌত জগতার ভেক্টর তো আমরা দেখে ফেলছি। সো মোটামুটি এতটুকুই। সো আমরা এখানে কয়েকটা শর্টকাটও দেখলাম, কীভাবে ক্যালকুলেশনগুলো একটু সহজ করা যায় এটাও দেখলাম। প্লাস এখানে আলটিমেটলি আমাদের আসলে আমাদের লাস্ট মোমেন্টে যেটা করা উচিত সেটা হচ্ছে আমাদের বেশি বেশি প্র্যাকটিস করা। আর থিওরির প্রতি এত বেশি ফোকাস করা যাবে না, কেন কি বলতো, টাইম নেই তো। এখন আমি যদি কোনো একটা থিওরি না পারি, আমি দেখতে হবে যে আমি জাস্ট ম্যাথটা পারি কিনা। ম্যাথটা পারার জন্য যতটুকু থিওরি দরকার আমি অতটুকু থিওরি তোমাকে বুঝাই দিছি, অতটুকুই মোর দেন না। এই তো। সো দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম সবাইকে।